This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে শহর কলকাতায় রাজনীতির দিক থেকে হটস্পট যদি কোনো জায়গার কথা বলা হয় সেটা হচ্ছে ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। আর মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য নিয়েই সরগরম হয়ে উঠেছে ভবানীপুর। তার অভিযোগ ভবানীপুরের জনবিন্যাস বদলে ফেলা হচ্ছে। ভবানীপুরে বহিরাগতরা আসছে ক্রমশ। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। ভবানীপুর কলকাতার সব থেকে পুরনো জায়গাগুলোর মধ্যে অন্যতম। বাঙালিয়ানায় ভরপুর ছিল একসময় ভবানীপুর, তবে এখন তা কলকাতার অভিজাত এলাকা, অবাঙালিতে ভর্তি। কিন্তু আগে এমনটা তো ছিল না। ইতিহাস বলছে ভবানীপুরে থাকতেন কংস বণিক, তেল ব্যবসায়ী, শঙ্খ বণিক ও মৃৎশিল্পীর মতো তথাকথিত নিম্নবিত্তের মানুষ। ব্যবসায়ীদের জায়গা ছিল ছোটখাটো, প্রচুর ঘাটও রয়েছে সেখানে। আর সেই সময় কালীঘাট মন্দিরের সেবায়ত ভুবনেশ্বর চক্রবর্তীর জামাই ভবানী দাস ভট্টাচার্যের উদ্যোগে ছবিটা একদম পাল্টে যায়। বসবাস শুরু হয় ক্রমশ ধনীদের। ভবানী দাসের নামে এলাকার নাম হয় ভবানীপুর। আর কাকে ছেড়ে কার কথা বলি বলুন তো? সাম্প্রতিক ইতিহাসের দিকে যদি নজর রাখা হয় তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, মহানায়ক উত্তম কুমার সবার ঠিকানা ভবানীপুর। মল্লিক বাড়িও তো ভবানীপুরে, মানে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক তাদের বাড়িও তো ভবানীপুরে। এবং ভবানীপুরে না সিনে মানে এলাকা বলা হতো, মানে সিনেমার জগতে প্রচুর মানুষের বসবাস সেখানে। বাংলার সব দিকপাল বাঙালিদের নাম যদি এই মুহূর্তে আমি বলতে শুরু করি না ভবানীপুরে, তাহলে সময় ফুরিয়ে যাবে। আর এই কেন্দ্রেই নাকি এখন বাইরের লোকের ভিড়। অভিযোগ ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডের ভোটার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ২৬-এর ভোটে সবার নজর এখন এই কেন্দ্রেই রয়েছে। আর বিরোধী দলনেতা তিনি কিন্তু বলছেন মুখ্যমন্ত্রীকে তার গড়ে অর্থাৎ ভবানীপুরেই নাকি তিনি হারাবেন। হারবে ভয়ে, ভয় কাঁপছে, এসআইআর এর ভয় কাঁপছে। হারাবো ওখানে ২০,০০০ ভোটে হারাবো। মমতা ব্যানার্জিকে হারাবো ২০,০০০। ২০,০০০ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারাবেন বিরোধী দলনেতা। কতটা ঠিক মুখ্যমন্ত্রীর আশঙ্কার বিষয়টি, কারণ তিনিই তো বলছেন বহিরাগততে ভরে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর আশঙ্কার জায়গাটাই কি বিরোধী দলনেতার শক্তির জায়গা? সত্যি কি ভবানীপুরের ছবি বদলে যাচ্ছে? কথাটা যে ভুল নয় সেটা কিন্তু আমরা এলাকায় গিয়ে টের পেলাম। পুরনো বাড়ি বদলে যাচ্ছে ঝাঁ চকচকে নতুন ফ্ল্যাটে। এলাকা ছাড়ছেন এলাকার আদিবাসীরা। এটা সত্যি কথা, পুরনো লোক চলে যাচ্ছে কেন? যাদের এ ছিল ওইখানে প্রমোটিং হয়ে যাচ্ছে, বাড়ি নতুন হচ্ছে। বড়বাজার, হাওড়া থেকে অবাঙালি গুলো অনেক এসেছে এই এলাকায়। তার প্রপার্টি নন বেঙ্গলিরা এসে এত দাম দিচ্ছে, সেই লাভের জন্য মানে প্রফিটের জন্য তারা এখানে বেচে দিয়ে অন্য জায়গায় কম সম পয়সায় ঘর কিনে কিছু টাকা ফিক্স করে এইভাবে জীবিকা নির্বাহ করছে। এখানে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে তো বলবো। ওটা ভবানীপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। ভবানীপুর যে অন্যথা নয়, গোটা কলকাতারই যে একই ছবি সেটা অন্তত পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ভবানীপুরে মোটা টাকার ফাঁদে পড়ে এলাকার বাসিন্দারা এই ঐতিহাসিক জায়গার বাইরে বেরিয়ে যাচ্ছে, ইতিহাসের বাইরে চলে যাচ্ছে। এই তো এই ফ্ল্যাট তৈরি হচ্ছে, একটা বাঙালি আসবে না। আমার দুপাশে দুটো ফ্ল্যাট, একটাও বাঙালি নেই। সত্যি ভবানীপুর নন বেঙ্গলি অবাঙালিতে ভর্তি হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি ঐতিহ্য চলে যাবে তো। ছোট বয়সে যে ভবানীপুর যে হৃদ্যতা ছিল, এখন এইসব বাড়ি ফাড়ি বেচে কার সাথে কি হৃদ্যতা থাকবে তো বোঝেই না কিছু। আর যারা ভোটার হচ্ছে তারা তো বোঝেন কাকে ভোট দেবে। কিছু লোক পয়সা করে নিয়ে চলে যাচ্ছে, যার যেটা সুবিধা হচ্ছে। তো ন্যাচারালি ফ্ল্যাট যদি ফাঁকা পড়ে থাকে বাইরের লোকই তো এসে কিনবে। এ পাড়ার লোক কিছু কিনছে, কিছু বাইরের লোক আসছে, কিন্তু পরিবর্তনের প্রয়োজন আছে, ব্যাস এইটুকুই বলবো।
ভবানীপুরের এই বদল কি ভোট বাক্সে প্রভাব ফেলছে? এখানেই কি লুকিয়ে রয়েছে ভোটের অঙ্ক? 2021-এর বিধানসভা ভোট হোক বা 2024-এর লোকসভা ভোটের ফল কি বলছে এখন, এবার সেদিকেই বরং চোখ রাখা যায়। আমি ভবানীপুরের অঙ্কটা একটুখানি চালাতে বলবো। চালানো হয়েছে তৃণমূল 2021-এর দিক থেকে যদি দেখা যায়, ভবানীপুর বিধানসভায় তৃণমূল জয় পেয়েছিল এবং ব্যবধান ছিল 58,835 ভোট। এটা 2021-এর বিধানসভা উপনির্বাচনে দেখছেন, কারণ এই উপনির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লড়েছিলেন, কারণ তার আগে তিনি নন্দীগ্রাম থেকে লড়েছিলেন। যদি 2024-এর লোকসভা ভোটের ফলের নিরিখে দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যেটা বিধানসভায় 21-এর বিধানসভায় 58,835 ভোট ছিল, সেটাই লিড মানে হয় যেটা 8,464 ভোট। অর্থাৎ বুঝতে পারছেন তো, 50,000-এরও বেশি ভোট এখানে ঘাটতি রয়েছে। এটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কার দিক? এবার একটুখানি পরের প্লেটটা আমি চালাতে বলবো। 2021-এর উপনির্বাচনে যে ফলগুলো দেখলাম সেটা অন্তত বুঝতে পারেন। এবার হচ্ছে 2024-এর লোকসভা ভোটের নিরিখে কোন ওয়ার্ডে কত এগিয়ে রয়েছে কে। 8টা ওয়ার্ড রয়েছে মূলত ভবানীপুরে, সেখানে বিজেপি এগিয়ে রয়েছে 5টায়, তৃণমূল এগিয়ে রয়েছে 3টেতে। তারপরে প্লেটটা যদি দেখি, তারপরে প্লেট আছে যে কোন কোন ওয়ার্ডে মূলত তৃণমূলের লিড আর কোন কোন ওয়ার্ডে বিজেপির লিড। বিজেপির লিড যে ওয়ার্ডগুলো সেটা হচ্ছে 63, 70, 71, 72 ও 74, এই 5টা ওয়ার্ডে। আর তৃণমূলের লিড হচ্ছে 73, 77 ও 82 নম্বর ওয়ার্ড। এইখান থেকেই আমরা 70 নম্বর ওয়ার্ড এবং 74 নম্বর ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে বেছে নিয়েছি যেখানে বিজেপি এগিয়েছিল এবং সেখানেই বারবার রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বহিরাগততে যেহেতু ভরে গেছে, অবাঙালিতে যেহেতু ভরে গেছে, তাই এই ওয়ার্ডগুলো যেন তৃণমূলের কাছে কোথাও একটা চাপের হয়ে দাঁড়িয়েছে। এই দুই ওয়ার্ডের কাউন্সিলর কি বলছেন সেটা শুনুন। আমরা কলকাতায় যেটা চাই সেটা হচ্ছে গরিব মানুষ বড় লোক সবাই থাকুক, সব শ্রেণীর মানুষ থাকুক। গরিব মানুষকে কলকাতা ছেড়ে চলে যেতে হবে এটা আমরা চাই না। তাই ঠিকা একটাকে আরো শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে এবং সেইভাবে একটা তৈরি হয়েছে। উত্তরণ আছে, সেই উত্তরণগুলোকে খালি করে দিয়ে সেখানে প্রমোটাররা বাড়ি তৈরি করে দেবে এবং এই মানুষগুলো চলে যাবে। নতুন মানুষগুলো কোথা থেকে আসছে তা আমরাও এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, কাজ করছি এবং আমরা এখানে বাংলার বাড়ি করে দেব। আমার এখানে যেমন বহুতল অট্টালিকা ম্যাক্সিমামই আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যানরা থাকেন। তারা যখন মানে এখানে নামেন লোকসভা ভোটে নির্বাচন দিতে, তারা কেন্দ্র কি হচ্ছে সেটা দেখায়, কিন্তু যখন এই বিধানসভা নির্বাচন হয় তখন এই মানুষগুলোই তারা কিন্তু শুধু একটাই কথা চেনে, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 70 এবং 74 নম্বর ওয়ার্ড যেখানে বিজেপি এগিয়ে রয়েছে সেই ওয়ার্ডগুলি কাউন্সিলরের বক্তব্য শুনলেন, কিন্তু যেখানে তৃণমূল লিডে আছে 73 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে বন্দ্যোপাধ্যায় পরিবারেরই সদস্য কাউন্সিলর কাজুরি বন্দ্যোপাধ্যায়, ভাতৃবধূ মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ওয়ার্ডটা কিন্তু বেশ কয়েকবার তৃণমূল কংগ্রেসকে চাপে রেখেছে আগের বেশ কিছু নির্বাচনে। এই 73 নম্বর ওয়ার্ডে কাজুরি বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। ভোটের জন্য এতে কোনো এফেক্ট হবে বলে মনে হয় না, তবে কিছু ক্ষেত্রে অশান্তি করা বা এদের একটা কোনো রকম প্রবলেম তৈরি করা, বিভিন্ন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করে থাকে, সেই জন্য একটু আমাদের চিন্তা। আদারওয়াইজ ভোটে এদের কোনো এফেক্ট হবে না কিছু। শাসক পক্ষের লোক যতই বলুক ভোটে এদের কোনো প্রভাব পড়বে না, বহিরাগতদের কোনো প্রভাব পড়বে না, তবে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে চাচ্ছে না। বিরোধীরা বলছে যে এলাকার পুরোটাই নিয়ন্ত্রণ করে তৃণমূল কংগ্রেস, তাহলে বহিরাগত আসছে কিভাবে? বহুতল করার পারমিশনটা কে দেয়? মোদি দেয় ওখানে বসে, ফিরহাদ হাকিম সাহেব দেন তো। তাহলে মেয়র আপনার, কাউন্সিলর আপনার, হোম মিনিস্টার আপনি, মুখ্যমন্ত্রী আপনি, তাহলে কি ফিরহাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস পরিবর্তন করার প্ল্যানিং করছেন না কে করছে? দাবি পাল্টা দাবি আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু একটা কথা হলফ করে বলতে পারি, এবারের ভোটে হটস্পট ঐতিহাসিক ভবানীপুর হবে, এটা নিশ্চিন্তে বলা যায়। এর পরের দিকে নজর রাখি, হেভিওয়েট কেন্দ্র থাকবে, হেভিওয়েট প্রার্থী থাকবে, ভোটের টান লড়াই থাকবে, সবই হবে। কিন্তু তার আগে আরও একটা বিষয় রয়েছে যেটা আমাদের প্রত্যেক দিনই আনতে হয়, সেটা হচ্ছে SIR বাসার। আর সূত্র মারফত যা যা খবর আছে তা চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট, জানেন তো, কারণ 2002-এর ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের লিস্টের ব্যাপক পার্থক্য রয়েছে। আর তথ্য বলছে বাংলার প্রায় 50% ভোটারকে SIR এর সামনে অর্থাৎ সারের সামনে দাঁড়াতে হবে, জমা দিতে হতে পারে নথিপত্র। যার কাছে নির্দিষ্ট তথ্য বা নথি আছে তার কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন এটাই
বিহারে যেখানে চালু হলো এসআইআর সেখানে পার্থক্য যদি 35%-এর আশেপাশে থাকে, সেটা বাংলায় প্রায় 50% হয়ে দাঁড়ালো। কোন কোন জেলা এই মুহূর্তে দাঁড়িয়ে মাথা ব্যথার কারণ হতে পারে সেই জেলাগুলো আপনাদের সামনে স্পেসিফিক করে দিই। উত্তর 24 পরগনায় ভোটার তালিকায় ফারাক রয়েছে 55%। এটা হচ্ছে 2002 থেকে 2025, মানে 2002-এ যে ভোটার তালিকা হয়েছিল 2025-এ যে ভোটার তালিকা তৈরি হচ্ছে সেই ফারাকটা 55% ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে উত্তর 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় সেটা 45%, ঝাড়গ্রামে সেটা 48% পার্থক্য, আলিপুরদুয়ারে পার্থক্য রয়েছে 46%। আর কমিশন মনে করছে মূলত ভোটারের মৃত্যু, পরিযায়ী শ্রমিক এবং বিভিন্ন কারণে ঠিকানা পরিবর্তনের জন্য এই পার্থক্যটা দেখা দিয়েছে, যদিও বিজেপি কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ। নটি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। মৃত মানুষ হোক, ডাবল এন্ট্রি হোক, ভুতুড়ে ভোট হোক, এই নামগুলো বাদ যাবে, এই আতঙ্কে তৃণমূল ভুগছে। যেটা নিয়ম সংবিধান তাদের যে পাওয়ার দিয়েছে, এবং এসআইআর তো নতুন শব্দ নয়, আর ইলেকশন কমিশনও কোনো নতুন প্রতিষ্ঠান নয়। এদিকে কমিশন সূত্রে খবর, বাংলায় নির্দিষ্ট সময়ে শেষ হয়নি ম্যাপিং অ্যান্ড ম্যাচিং। দ্রুত কাজ শেষ করে এই সপ্তাহে ওয়েবসাইট আপলোড করতে হবে। সব জেলার এডিএমকে নির্দেশ দিয়েছে কমিশন। বিপর্যস্ত দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দল এবং রাজ্য সরকার কড়া নজর রাখছে। বিজেপির কোনো চক্রান্ত কোনো অবস্থায় সফল হতে দেওয়া হবে না। কোনো জেনুইন নাগরিক, জেনুইন ভোটারের গায়ে হাত পড়লে বিজেপি তার যথাযথ জবাব পাবে। পুজোর আগে হঠাৎ বৃষ্টি হয়েছিল কলকাতা, মনে আছে? বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 15 জনের মৃত্যুর ঘটনা ঘটে, আর তখন কিন্তু আমরা এই মৃত্যু নিয়ে দায় ঠেলাঠেলি দেখেছিলাম। এবার সেই খবরের দিকে নজর রাখবো, তবে সেই সময় দায় ঠেলাঠেলি বক্তব্যটা। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। দুটো হয়েছে স্ট্রিট লাইট পোস্ট থেকে, একটা হয়েছে ইয়ের থেকে, একটা কিয়স্ক, যেটা সিগন্যালের কিয়স্ক, যে কিয়স্ক থেকে হয়েছে। এটা আমাদের প্রাইম অফিসই দেখেছি আমরা। কিন্তু বিদ্যুৎ দপ্তর ও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তবে অনেকেই বলছেন এবার কি কার্যত ঠেলায় পড়ে শিখল কলকাতা পুরসভা। বিতর্ক থেকে বাঁচতে কলকাতার বাতি স্তম্ভগুলি প্লাস্টিকের পাইপের আবরণে মুড়ে ফেলা হলো। পুরসভার নিজস্ব প্রায় 3 লক্ষ বাতি স্তম্ভের মধ্যে 65% বাতি স্তম্ভ মুড়ে ফেলার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আমি যদি সেই ছবিটা একটু পিসিআরকে চালাতে বলবো, যে বাতি স্তম্ভগুলো যে মুড়ে ফেলা হয়েছে প্লাস্টিকের পাইপ দিয়ে, সেই ছবিটা যদি চালানো সম্ভব হয়, কারণ এইটা ঘটনার সময় এবং এই রকমের সমস্যা তৈরি হয়েছিল যে কারণে 15 জনের মৃত্যু হয়। তবে এই পরিকল্পনা কিন্তু অনেক বছর আগেই নিয়ে নেওয়া হয়েছিল। আগের থেকে আমরা এটা করেছিলাম, যে একটা অডিট করিয়ে দিয়েছিলাম, যে যেখানে পৌরসভার যেখানে যেখানে আছে সেখানে আমরা করে দেবো। সেটা কলকাতা জুড়েই করতে হবে এবং এটা মেনটেনও করতে হবে। তো মানুষের জীবনের থেকে তো আর বড় কিছু হতে পারে, আমরা আমাদের প্রোটেকশন নিলাম। সিএসসি কে জানাতে আমরা পারি, তো আমাদের ডাক্তার বললে কতটা শুনবে যাই। পুরসভা তাদের নিজস্ব বাতি স্তম্ভগুলো মুড়ে ফেলছে, কিন্তু সিএসসির স্তম্ভগুলো সেগুলো তো মোড়া হচ্ছে না। সাধারণ মানুষ জলমগ্ন কলকাতায় চিনবেন কি করে কোন স্তম্ভ পুরসভার আর কোনটা সিএসসি? ওটাকে পুরো ঘিরে দেবো, তাহলে আর কোনো আর্থিংয়ের ব্যাপার অথবা কোনো কারেন্টের ব্যাপার হবে না। সেই জন্যই আমরা এটাকে করেছি। কলকাতা শহরে প্রায় 3 লক্ষর বেশি ল্যাম্পপোস্ট আছে, সেটা করতে সময় লাগে এবং পয়সারও প্রচুর প্রয়োজন। রয়ে যাচ্ছে তো, তুমি একটাকে করছো একটাকে করছো না, সেখানে তো বিপদটা থেকেই যাচ্ছে। প্লাস্টিকের কভারের আয়ু কতক্ষণ? আচ্ছা, লোহার গায়ে প্লাস্টিকটা টিকে থাকবে কেমন করে? ওই প্লাস্টিক মেরে দুর্গাপুজোর কাজ হতে পারে, 12 মাসের কাজ হয়। তো লোকের মুখে চোখে আইওয়াস, আর এটাতেও দেখবেন কয়েক কোটি টাকা আবার ইধার কামাল উধার হয়ে যায়। রণক্ষেত্র কিশোর ভারতী স্টেডিয়াম মোহনবাগান সমর্থকদের উপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ হচ্ছে। কি পরিস্থিতি হয়েছিল জানাবেন আমার সহকর্মী কৌস্তব সঙ্গে রয়েছে। কৌস্তব, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ ইরানে খেলতে না যাওয়া নিয়ে মোহনবাগানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ চলছিল।
এবং আজকে যখন আইএফএ শিল্ডের ম্যাচ চলছিল কিশোরগঞ্জ স্টেডিয়ামে মোহনবাগান আর ইউনাইটেড করছে, তখন মোহনবাগান সমর্থকরা যান সেখানে বিক্ষোভ দেখান ম্যানেজমেন্টের উপরে, কেন মোহনবাগান টিম ACL2 ম্যাচ খেলতে ইরানে যায়নি তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং ম্যাচ শেষে বিক্ষোভের মাত্রা আরো বাড়তে থাকে। সেই সময় পুলিশের সঙ্গে বচসা এবং সেখান থেকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পুলিশ কিন্তু সেই মোহনবাগান সমর্থকদের সরাতে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এবং সেখানে মহিলা সমর্থকরাও জখম হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন মোহনবাগান সমর্থকরা। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে ওঠে কিশোরগঞ্জ স্টেডিয়ামের বাইরেটায়। মোহনবাগান সমর্থকরা যারা গেছিলেন অধিকাংশ সমর্থকই কিন্তু সেখানে সেই জায়গায় ম্যানেজমেন্টের বিরুদ্ধে সুর চড়াতে থাকেন, বিক্ষোভ দেখাতে থাকেন। একদম সেই বিক্ষোভ দেখাতে থাকেন এবং কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল সেই ছবি আমরা দেখালাম। শিশু চোর সন্দেহে মাটিয়া থানার কেন্দুয়া বাজারে এক ব্যক্তিকে গণপিটুনি, এলাকায় অপরিচিত এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে বেঁধে রেখে শুনবার মাঠে খবর পেয়ে মাটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে। ঠিক কী কারণে ওই ব্যক্তির উপর এই অভিযোগ উঠল তদন্ত পুলিশ। অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলে ধরা মনে হয়েছিল এলাকার মানুষের, সেই সন্দেহেই ওই ব্যক্তিকে গণপিটুনি শুরু হয়। মাটিয়া থানার পুলিশ খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছে এবং গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। তবে কেন তার উপর এই সন্দেহ করলো, ছেলে ধরার সন্দেহ করলো এলাকার মানুষ, তা তদন্ত করে দেখছে পুলিশ।